হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আইকন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা রসায়ন এসএসসি রসায়নের পঞ্চম অধ্যায়ে আলোচনা করছি। এটা আমাদের চতুর্থ পর্ব। এই পর্বে যে টপিকগুলো আলোচনা করব দেখো, নিষ্ক্রিয় গ্যাস ও এদের স্থিতিশীলতা, তারপরে হলো রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ, এবং শেষ আলোচনা করব ক্যাটায়ন ও অ্যানায়ন। তো প্রথমে আমি নিষ্ক্রিয় গ্যাস বলি। নিষ্ক্রিয় গ্যাস হলো এই ছয়টা গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই ছয়টাকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, কারণ এরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না, এই জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। কেন বিক্রিয়া করে না এই জিনিসটা আমরা একটু দেখি। দেখো, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার ইলেকট্রন বিন্যাস হলো 1s2, তার মানে তার একটাই স্তর, ওইখানে 2টা ইলেকট্রন আছে। নিয়নের হলো 10টা এবং তার ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করো, সর্বশেষ স্তরে কিন্তু 8টা ইলেকট্রন আছে। এই যে এসে আছে 2টা আর পিতে আছে 6টা। আর্গনেরও সর্বশেষ স্তরে 8টা ইলেকট্রন, এস অরবিটালে 2টা, পি অরবিটালে 6টা। ক্রিপ্টনেরও দেখো 8টা ইলেকট্রন, জেননেরও সর্বশেষ স্তরে 8টা ইলেকট্রন এবং রেডনেরও 8টা ইলেকট্রন সর্বশেষ স্তরে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ স্তরে 8টা করে ইলেকট্রন, শুধু হিলিয়াম বাদে। এবং এই ইলেকট্রন বিন্যাসটাই কিন্তু এদের স্থিতিশীলতার মূল কারণ বা নিষ্ক্রিয়তার মূল কারণ। বাইরের শেলে যদি 2টা ইলেকট্রন থাকে তাহলে সেটাকে বলা হয় দ্বিত্ব, আর যদি বাইরের শেলে 8টা ইলেকট্রন থাকে তাহলে সেটাকে বলা হয় অষ্টক। তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলোর হিলিয়ামের দ্বিত্ব পূরণ আছে, আর বাকিগুলোর নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের অষ্টক পূরণ আছে। এবং এই ধরনের বাইরের শেলে 8টা যখন ইলেকট্রন থাকে বা এরকম দ্বিত্ব পূরণ থাকে, দ্বিত্ব বলতে এখানে অ্যাকচুয়ালি একটা ব্যাপার বলি, এর একটাই স্তর, প্রথম স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে আমরা জানি, এবং সেখানে কিন্তু 2টাই ইলেকট্রন আছে। এই জন্য এই ধরনের ইলেকট্রন বিন্যাসগুলো হলো সবচেয়ে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। যেসব পরমাণুর এই ধরনের ইলেকট্রন বিন্যাস আছে, বাইরের শেলে 8টা ইলেকট্রন, তারা কিন্তু কাউকে ইলেকট্রন দিবে না, কারো কাছ থেকে নেবে না, বা কারোর সঙ্গে ইলেকট্রন শেয়ারও করবে না। ফলে তারা কারোর সঙ্গে যৌগ গঠন করবে না। এটাই হলো তাদের স্থিতিশীলতা। এই বাইরে তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলোর নিষ্ক্রিয়তার যে কারণ, এদের কারণটা হলো এদের ইলেকট্রন বিন্যাস। এদের বাইরের শেলে 8টা করে ইলেকট্রন থাকার কারণে এরা কারো সঙ্গে ইলেকট্রন দেয় না, কাউকে ইলেকট্রন দেয় না, কারো কাছে নেয় না, কারোর সঙ্গে ইলেকট্রনের আদান প্রদান, শেয়ার বা ভাগাভাগি করে না। এই কারণে এরা কোনো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, কোনো যৌগ গঠন করে না। এই কারণেই কিন্তু এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তাহলে এদের স্থিতিশীলতার মূল কারণটা বোঝা গেছে। মূল কারণটা হলো এদের ইলেকট্রন বিন্যাস। এদের বাইরের শেলে 8টা করে ইলেকট্রন আছে, অষ্টক পূরণ আছে, আর হিলিয়ামের বাইরের শেলে 2টা আছে, দ্বিত্ব আছে। এই জন্যই এরা স্থিতিশীলতার কারণ এটাই। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা চলে আসি রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ। রাসায়নিক বন্ধন জিনিসটা বলি, মনে করো এটা হাইড্রোজেনের একটা অণু, এটা হলো হাইড্রোজেনের একটা অণু, এখানে 2টা পরমাণু আছে, এরকম হাইড্রোজেনের 2টা পরমাণু মিলে কিন্তু অণুটা তৈরি হলো। এই পরমাণুগুলো কিন্তু একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণের মাধ্যমে এরা কিন্তু আবদ্ধ আছে। আচ্ছা, আবার মনে করো হাইড্রোজেন ক্লোরাইড, এখানে হাইড্রোজেন পরমাণু এবং ক্লোরিন পরমাণু, 2টা আলাদা আলাদা পরমাণু, এরা একত্রে আছে এবং এরা কিন্তু একে অপরকে আকর্ষণ করে। বা মনে করো সোডিয়াম ক্লোরাইড, এখানে 2টা পরমাণু সোডিয়াম আর ক্লোরিন, এরাও কিন্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণের কারণেই কিন্তু এরা আবদ্ধ আছে এক জায়গায়, এবং এই আকর্ষণটাই হলো বন্ধন। একটা শক্তি দ্বারা এরা আবদ্ধ, একটা আকর্ষণ শক্তি দ্বারা আবদ্ধ। মনে করো পানির অণু, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন এরা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণটাই হলো বন্ধন। তাহলে আমরা যে শক্তি বলে, আমরা বলতে পারি যে শক্তি বলে অণুতে পরমাণুসমূহ আবদ্ধ থাকে, পরমাণু দিয়েই তো অণু গঠিত, তো অণুগুলো পরস্পরকে আকর্ষণ করে বা আবদ্ধ থাকে যে শক্তি দিয়ে, সেই শক্তিটাই হলো রাসায়নিক বন্ধন। তাহলে আমরা আবারও বলছি, রাসায়নিক বন্ধন মানে হলো যে শক্তি দ্বারা অণুতে পরমাণুসমূহ আবদ্ধ থাকে তাকেই রাসায়নিক বন্ধন বলে। এখন দেখো, রাসায়নিক বন্ধন আমরা বুঝতে পারলাম যে অণুতে পরমাণুগুলো আবদ্ধ থাকে একটা শক্তি দ্বারা, সেই শক্তিটাই হলো রাসায়নিক বন্ধন। এখন রাসায়নিক বন্ধন কেন হয়, রাসায়নিক বন্ধন গঠনের কারণটা কি? কারণটা হলো ওই ইলেকট্রন বিন্যাসে আমরা ফিরে যাচ্ছি। দেখো, এইখানে যে 6টা মৌলিক গ্যাস আছে, নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের বাইরের শেলে হিলিয়ামের আছে 2টা, বাকি সবার বাইরের শেলে কিন্তু 8টা, এবং এদের ইলেকট্রন বিন্যাস হলো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। এদের ইলেকট্রন বিন্যাসকে বলা হয় এরকম NS2 আর হলো NP6, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এদের ইলেকট্রন হলো NS2
np6 n বলতে এখানে সর্বশেষ স্তরটাকে বোঝাচ্ছে, তারপর সর্বশেষ স্তরে 8টা ইলেকট্রন, s অরবিটালে 2টা, p অরবিটালে 6টা। এই ধরনের ইলেকট্রন বিন্যাস কিন্তু অন্য কোনো মৌলের নাই, এই 6টা বাদে আর কারো নাই। বাকি মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস কিন্তু আলাদা, যেমন এদের সবার বাইরের শেলে 8টা ইলেকট্রন আছে, কিন্তু বাকি মৌলগুলোর বাইরের শেলে 8টা ইলেকট্রন নাই। কারো 7টা আছে, কারো 6টা আছে, কারো 5টা আছে, এরকম আছে, ভিন্ন ভিন্ন আছে। তো তারা কিন্তু চায় এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। যেমন সোডিয়ামের বাইরের শেলে 1টা ইলেকট্রন, 2, 8, 11 তো পারমাণবিক সংখ্যা, 1টা ইলেকট্রন আছে বাইরের শেলে। এই ইলেকট্রন বিন্যাস কিন্তু স্থিতিশীল না। তাহলে সোডিয়াম কি চাবে? সোডিয়াম চাবে যে তার বাইরের শেলে 8টা ইলেকট্রন হোক। যেমন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, সে তার ইলেকট্রন বের হলো 2, 8, 7, তার বাইরের শেলে কিন্তু 8টা না 7টা। সেও কিন্তু চাবে স্থিতিশীলতা অর্জন করতে, মানে বাইরের শেলে 8টা ইলেকট্রন অর্জন করতে চাবে। তো এই 8টা ইলেকট্রন অর্জন করতে গিয়ে পরমাণু সমূহ কি করে? কখনো ইলেকট্রন ত্যাগ করে, কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, আবার কোনো পরমাণু দেখা যাচ্ছে ইলেকট্রন ভাগাভাগি করে, মানে শেয়ার করে। শেয়ার নিয়ে ভিডিও থাকবে। তো আবার বলছি যে কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, গ্রহণ করে অথবা শেয়ার করে। এই যখনই ইলেকট্রন ত্যাগ করবে, গ্রহণ করবে, শেয়ার করবে, তখন কিন্তু তাদের মধ্যে বন্ধন গঠিত হবে এবং যৌগ গঠন হবে বা অণু গঠন হবে। তাহলে এই রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণটা হলো যে পরমাণুসমূহ স্থিতিশীলতা অর্জন করতে চায়, নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এবং যখনই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, তখন কি করে? একজন আরেকজনকে ইলেকট্রন দেয়, নেয় অথবা শেয়ার করে, এবং তখনই কিন্তু রাসায়নিক বন্ধন গঠিত হয়। তাহলে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণটাই হলো স্থিতিশীলতা অর্জন, নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন। এটাই হলো রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা বুঝতে পারছি যে রাসায়নিক বন্ধনটা কেন হয়। তাহলে মানে সবাই চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। এই ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে গিয়ে কেউ ইলেকট্রন ত্যাগ করে, কেউ গ্রহণ করে এবং কেউ শেয়ার করে। তো যখনই কারোর সঙ্গে ইলেকট্রনের লেনদেন হবে, শেয়ার হবে, তখনই তার সঙ্গে বন্ধন গঠন হবে। এখন আসি ক্যাটায়ন এবং অ্যানায়ন। এটা তোমাদের ক্লাস 8-এও আলোচনা হয়েছিল, তোমাদের অনেকেরই মনে আছে। ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন, অ্যানায়ন মানে হলো ঋণাত্মক আয়ন। যেমন সোডিয়ামের বাইরের শেলে ইলেকট্রন আছে, সোডিয়াম এর বাইরের শেলে ইলেকট্রন আছে 1টা। তো সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, 2, 8, 1, তো বাইরে ইলেকট্রনটা ত্যাগ করলে তখন হবে ইলেকট্রন বিন্যাসটা 2, 8। তো যখন সোডিয়াম ইলেকট্রনটা ত্যাগ করবে, তখন সোডিয়ামটা কিন্তু ধনাত্মক আয়নে পরিণত হবে, তখন এটাকে বলা হবে ক্যাটায়ন। তখন সোডিয়ামকে লেখা হবে এইভাবে সোডিয়াম প্লাস। এখন কথা হলো কীভাবে প্লাস হচ্ছে, আমি এই জিনিসটা একটু বলি। স্বাভাবিক অবস্থায় একটা পরমাণু কিন্তু তড়িৎ নিরপেক্ষ, তার কিন্তু আধানের পরিমাণ 0, তার কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক আধান নাই স্বাভাবিকভাবে। যেমন সোডিয়ামের বিষয়টাই বলি। সোডিয়ামের প্রোটন হইল, পারমাণবিক সংখ্যা যেহেতু 11, তাহলে তার প্রোটন হইল 11টা, ইলেকট্রন কিন্তু 11টা, ইলেকট্রনও 11টা। তার মানে আধানের পরিমাণটা এখন আসি। প্রোটন 11টা মানে +11, আর ইলেকট্রন 11টা মানে হলো -11। তাহলে মোট আধান 0, +11 -11 কাটাকাটি, মোট আধান 0। কিন্তু যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে, তখন কিন্তু ইলেকট্রন হয়ে যাবে 10টা, প্রোটন কিন্তু 11টাই থাকলো, আর ইলেকট্রন হয়ে গেল 10টা। তখন এগুলো আমরা এগুলো যোগ করি, তাহলে কত হচ্ছে দেখো, +1 হচ্ছে। তখন মোট আধান কিন্তু 0 হচ্ছে না, +1 হচ্ছে। তখন ওই সোডিয়ামটাকে লিখতে হবে এইভাবে। তার মানে একটা সোডিয়াম কি হচ্ছে, যখন একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মনে করে একটা ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সে কিন্তু এই যে সোডিয়াম ধনাত্মক আয়নে বা ক্যাটায়ন পরিণত হলো। তাহলে ক্যাটায়ন কীভাবে সৃষ্টি হয়? যখন কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, তখন সে ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং এই ধনাত্মক আয়নটাকেই বলা হচ্ছে ক্যাটায়ন। এবং এখানে শুধু সোডিয়াম না, যত ধাতু আছে, ধাতুগুলোর বাইরের শেলে কিন্তু একটা জিনিস মনে রাখবা, যে ধাতুগুলোর বাইরের শেলে হয়তো একটা ইলেকট্রন থাকবে, অথবা 2টা থাকবে, অথবা 3টা থাকবে। এরা তখন কি করবে? এরা এই 1টা, 2টা বা 3টা ইলেকট্রন কিন্তু ত্যাগ করে এরা সবাই ক্যাটায়ন সৃষ্টি। যেমন ক্যালসিয়াম, দেখো ক্যালসিয়ামের বাইরের শেলে 2টা ইলেকট্রন, ক্যালসিয়াম কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করবে। 2টা ইলেকট্রন যখন ত্যাগ করবে, তখন ক্যালসিয়াম ক্যাটায়ন সৃষ্টি হবে। তার মানে এরকম হয়ে যাবে, 2+ হবে। এই যে 2টা ইলেকট্রন
ক্যালসিয়াম কিন্তু ছেড়ে দিল। তার মানে ক্যাটায়ন কারা সৃষ্টি করে? তারা যত ধাতু পরমাণু আছে এরা ইলেকট্রন ত্যাগ করে এবং ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ক্যাটায়ন সৃষ্টি করে। এখন আসি অ্যানায়ন। অ্যানায়ন মানে হলো ঋণাত্মক আয়ন। ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অ্যানায়ন সৃষ্টি হয়। অধাতু পরমাণু, যেমন অক্সিজেনের কথা বলি বা ক্লোরিনের কথাই বলি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17, ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 7, বাইরের শেলে 7টা ইলেকট্রন, ও কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে 8 পুরাবে। তখন কি হবে? ওর বাইরের শেলে তখন তার মোট ইলেকট্রন হয়ে যাবে 18টা। তখন কি হচ্ছে দেখো, ক্লোরিনের স্বাভাবিকভাবে প্রোটন থাকে 17টা, ইলেকট্রন থাকে 17টা। ফলে এই 17টা প্রোটন মানে হলো +17 আর 17টা ইলেকট্রন মানে হলো -17, এগুলো যোগ করলে 0 হয়। কিন্তু যখন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে তখন কি হচ্ছে দেখো, প্রোটন কিন্তু ঠিক আছে, প্রোটন কিন্তু 17টাই আছে আর ইলেকট্রন হয়ে যাচ্ছে 18টা। তার মানে এখানে প্রোটন 17টা মানে +17, ইলেকট্রন 18টা মানে -18, যোগ করলে -1 হয়। তখন ক্লোরিনটা কিন্তু আর ক্লোরিন পরমাণু নাই, তখন ক্লোরিনটা কিন্তু নিরপেক্ষ নাই, ক্লোরিনটা হয়ে গেল ক্লোরাইড আয়ন। তখন কিন্তু এইভাবে লিখতে হবে। তাহলে এইটাই হলো অ্যানায়ন। অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয়? কোনো পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন অ্যানায়ন সৃষ্টি হয়। অ্যানায়ন মানে হলো ঋণাত্মক আধান। তার মানে দেখো বিষয়টা এরকম যে একটা ক্লোরিন পরমাণু আছে, এই একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো। তাহলে এখন এখানে একটা জিনিস বলি, যত অধাতু পরমাণু আছে, অধাতু পরমাণু এদের বাইরের শেলে কারো 7টা ইলেকট্রন থাকে, কারো 6টা থাকে, কারো 5টা থাকে, এরকম থাকে সাধারণত। যেমন অক্সিজেনের বাইরের শেলে 6টা আছে, তাহলে অক্সিজেন কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে, 2টা ইলেকট্রন গ্রহণ করে 8 পুরাবে। অক্সিজেন এই যে 2টা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে সে কিন্তু আর নিরপেক্ষ থাকলো না, তখন সে হয়ে গেল অক্সাইড আয়ন। এই যে এটা অ্যানায়ন তৈরি করলো। এইভাবে যে কোনো অধাতু পরমাণু যারা আছে, অধাতু পরমাণু কিন্তু এইভাবে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টি করে। তাহলে আমি ক্যাটায়ন এবং অ্যানায়ন আবার বলি। ক্যাটায়ন হলো ধাতু পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং এটাকে বলা হচ্ছে ক্যাটায়ন। আর অধাতু পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এটাকে বলা হচ্ছে ওই জিনিসটাকেই বলা হচ্ছে অ্যানায়ন। আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন বুঝতে পারলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে বসে আছো, এই সময় তোমাদের স্কুল যেহেতু বন্ধ এক প্রকার, তো তোমরা বাড়িতে বসে এই ভিডিওগুলো দেখো, চর্চা করো। কোনো বিষয় বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।